আসসালামু আলাইকুম। মুশফিকুর সালেহীন স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। দেশের গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ না থাকলে আগামীতে গুপ্ত স্বৈরাচার জাতির ঘাড়ে চেপে বসবে বলে হুঁশিয়ার করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি দেওয়া প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে এও বলেন, শুধুমাত্র জনসভা করে জনগণের মন পাওয়া যাবে না, মানুষের কাছে যেতে হলে ঘরে ঘরে যেতে হবে। মাহফুজ নান্টুকে সঙ্গে নিয়ে KM তারিক হাসানের ক্যামেরায় ইফতেখার রেজা রিপোর্ট। উৎসবমুখর পরিবেশে দীর্ঘ ১৬ বছর পর অনুষ্ঠিত হলো 10টি উপজেলা ও 4টি পৌরসভা নিয়ে গঠিত কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলন। সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস, তাই জনগণকে সাথে রাখতে হবে এবং জনগণের পাশে দাঁড়াতে হবে। দেশ গঠনের যে শক্তি অর্থাৎ জনগণ, সেই জনগণের কাছে আমাদেরকে যেতে হবে। এইরকম মিটিং করে করে জনগণের কাছে গেলে চলবে না। আপনাদের প্রত্যেককে 2 জন 3 জনের ছোট ছোট টিম করে জনগণের ঘরে দুয়ারে যেতে হবে, ঘরে ঘরে জনগণের কাছে যেতে হবে, জনগণের কাছে পৌঁছে দিতে হবে যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জনগণ সমর্থ করলে আমরা কিভাবে দেশকে পুনর্গঠন করব। প্রিয় সহকর্মীবৃন্দ, প্রিয় কর্মী ভাইরা, প্রিয় ডেলিগেট বৃন্দ, কাউন্সিলর বৃন্দ, একটি কথা মনে নিতে হবে, আমাদের লক্ষ্য এখন একটি থাকতে হবে, ঐক্য, জনগণ এবং দেশ গঠন। তারেক রহমান বলেন, জাতীয়তাবাদী নেতাকর্মীরা ঐক্যবদ্ধ না হলে দেশ স্বাধীনের পর ও 2008 সালের নির্বাচনের পর যেভাবে স্বৈরাচার মানুষের কাঁধে চেপে বসেছিল, তেমনি আগামীতে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব ঘটতে পারে। আমরা যদি সকলে আজকে ঐক্যবদ্ধ না হই, আমরা যদি গণতান্ত্রিক শক্তিগুলো সব ঐক্যবদ্ধ না হই, আমরা যদি দেশের জনগণকে আজকে ঐক্যবদ্ধ করতে না পারি, তাহলে দেশ স্বাধীনের পরে যেভাবে স্বৈরাচার চেপে বসেছিল, তাহলে 2008 সালে তথাকথিত নির্বাচন দিয়ে, 1/11 পরে তথাকথিত নির্বাচন দিয়ে যেভাবে স্বৈরাচার ফ্যাসিস্ট দেশের কাঁধে চেপে বসেছিল, যদি আমরা জনগণকে বুঝাতে সক্ষম না হই, যদি আমরা ঐক্যবদ্ধ না হই প্রিয় ভাই বোনেরা, তাহলে বলা যায় না, হয়তো আগামী দিনে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে দেশে। বর্তমানে দলের নেতাকর্মীদের ঐক্য, জনগণ ও দেশ পুনর্গঠনের প্রতিপাদ্যকে ধারণ করে রাজনীতি করতে হবে বলেও মন্তব্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের। দীর্ঘ 15.5 বছরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার অগ্রযাত্রা সমুন্নত রাখতেই বিভিন্ন জেলা কমিটির সম্মেলন করছে বিএনপি। এরই অংশ হিসাবে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির এই সম্মেলন। তৃণমূল নেতাকর্মীদের প্রত্যাশা, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন দায়িত্বপ্রাপ্তরা জনগণের গোড়দোড়ায় যাবেন একসাথে। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, কুমিল্লা। স্বাধীনতার 54 বছর পেরোলেও দুর্নীতির পাহাড় দিন দিন বাড়ছে মন্তব্য করে জামায়াতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, তার দলের লড়াই দুর্নীতিবাজদের বিরুদ্ধে। এ সময় সুষ্ঠুভাবে রাষ্ট্র পরিচালনার জন্য জামায়াতের পক্ষ থেকে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং দুর্নীতি নির্মূলের 3 দফা প্রতিশ্রুতি ঘোষণা করেন তিনি। জুবায়ের প্রধানের রিপোর্ট। শনিবার রাজধানীর কাফরুল দক্ষিণ থানা শাখা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, স্বাধীনতার 54 বছরেও দুর্নীতি না কমে দিন দিন তা বাড়ছেই। সবাই যদি দেশটাকে ভালোবাসত, তাহলে রাস্তাঘাটে আজকে মানুষের কণ্ঠে কণ্ঠে, আজকে মানুষের মুখে মুখে এই কথাটা শুনতে হতো না, দেশ আজ চাঁদাবাজদের দখলে। কথা দিচ্ছি, ইনশাআল্লাহ মানুষের মুক্তি অর্জন না হওয়া পর্যন্ত কেউ আমাদেরকে থামাতে পারবে না। অতীতে এমপি থাকাকালে জামায়াতের নেতাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির রেকর্ড নেই বলেও দাবি করেন তিনি। এ সময় সুষ্ঠুভাবে দেশ পরিচালনায় 3 দফা কমিটমেন্ট ঘোষণা করেন। অধিকার নিশ্চিত করার জন্য আমাদের 3 দফা অঙ্গীকার। নাম্বার 1, এই দেশের গুণে ধরা শিক্ষা ব্যবস্থাকে ইনশাআল্লাহ আমরা পাল্টে দিতে চাই। আমাদের 2 নম্বর অঙ্গীকার, আমরা দুর্নীতির জড় কেটে দিতে চাই। আমাদের 3 নম্বর অঙ্গীকার, সমাজের সব জায়গায় সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। এদিকে সকালে কাকরাইলের আইডিবি ভবনে আয়োজিত বার্ষিক কাউন্সিলে আমিরে জামাত সমালোচনা করেন দেশের শিক্ষা ব্যবস্থার। যাদের হাতে শিক্ষা পরিকল্পনার দায়িত্ব, তাদের সন্তানেরাই দেশের সাধারণ শিক্ষা ব্যবস্থায় পড়াশোনা করে না বলেও অভিযোগ করেন তিনি। আমরা এই ভাঙ্গা চূড়ার শিক্ষা ব্যবস্থা রাখবো না। এখানে প্রথম ফোকাস আমাদের, ফার্স্ট অ্যাটেনশন
যে উন্নয়নের শিক্ষা বাদ দিয়ে এখন শুধু হাদিস কোরআনের শিক্ষা দেওয়া হবে। আরে ভাই, হাদিস কোরআনের ভিতরেই তো সব উন্নয়ন আছে, এবং এটাকে সাপোর্ট করতে গিয়ে দুনিয়ার যত উন্নয়নের শিক্ষা সব ইনকর্পোরেট করা হবে ইনশাল্লাহ। অন্য এক অনুষ্ঠানে ঢাকা ৮ আসনে জামায়াতে মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন প্রতিশ্রুতি দেন, জনগণ সুযোগ দিলে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিবেন তিনি। পিজি হাসপাতাল সহ দেশের প্রতিটি হাসপাতালকে আধুনিকায়ন করার ঘোষণা দিয়ে তিনি বলেন, বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার প্রয়োজন হবে না, দেশেই উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচনী কর্মকর্তাদের কোনো ধরনের বেআইনি নির্দেশ দেওয়া হবে না উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে যাতে সবাই নিরপেক্ষভাবে কাজ করে তা নিশ্চিত করবে নির্বাচন কমিশন। শনিবার দুপুরে কমিশনের অডিটোরিয়ামে নির্বাচনী কর্মকর্তা সম্মেলনে তিনি এসব কথা বলেন। দৃশ্যমান ও অদৃশ্য নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে কমিশন এগিয়ে যাচ্ছে বলেও জানান তিনি। নূর হোসেনের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তৃণমূলের নির্বাচনী কর্মকর্তাদের দাবি ও চ্যালেঞ্জ তুলে ধরতে নির্বাচনী কর্মকর্তা সম্মেলনের আয়োজন করে ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন। সম্মেলনে মাঠ পর্যায়ে কাজের নানা প্রতিবন্ধকতা তুলে ধরেন কর্মকর্তারা। পরে সুষ্ঠু নির্বাচন আয়োজনে নির্বাচনী কর্মকর্তাদের করণীয় সম্পর্কে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনারগণ। এসব কারণে আমরা জুলাই অভ্যুত্থান দেখেছি, তার অন্যতম প্রধান কারণ হচ্ছে দেশের নির্বাচন, ভালো নির্বাচন না থাকা বা নির্বাচনের নামে প্রহসন। আমরা যদি এখান থেকে বের হতে চাই, এই সমস্যাটাকে যদি চিহ্নিত করতে চাই, তাহলে প্রথম প্রতিজ্ঞা করতে হবে আজকের এই সম্মেলন থেকে, আর কখনো আমরা এ ধরনের নির্বাচন করব না, নির্বাচনের অংশ হব না। আপনাদের কাজের সৌন্দর্য, আপনাদের কাজের গুণগত মান, আপনাদের সততা, আপনাদের ইমানদারি, আপনাদের আমানতদারি সম্পূর্ণ নির্বাচনকে সুন্দর, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সহায়ক হবে। দায়িত্ব গ্রহণের পর থেকে নানা প্রতিবন্ধকতা তৈরি করা হলেও নির্বাচন কমিশন তা মোকাবেলা করে এগিয়েছে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। কিন্তু বেআইনি কোনো ইনস্ট্রাকশন আমরা দেব না, আমরা কাউকে ফেভার করার জন্য ইনস্ট্রাকশন দেব না, আমরা কারো পক্ষে কাজ করার জন্য ইনস্ট্রাকশন দেব না। আমাদের ইনস্ট্রাকশন হবে সম্পূর্ণ আইনানুগ, বিধি মোতাবেক, আইন মোতাবেক সঠিক কাজটি সঠিকভাবে করার নির্দেশনা আমরা দেব, এবং আমরা উইল মেক শিওর যে কাজটা সঠিকভাবে আপনারা করছেন। আগামী নির্বাচনে 70% বেশি মানুষ ভোট প্রদান করতে পারে বলেও আশা প্রকাশ করেন সিইসি। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। পিআর নয়, আগামী জাতীয় নির্বাচন হবে বিদ্যমান পদ্ধতিতে। শনিবার রাজধানীতে আয়োজিত সেমিনারে অংশ নিয়ে বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা একথা বলেন। তারা আরও বলেন, এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় সংকট জাতীয় নির্বাচনের পরিবেশ। বিদ্যমান প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় জানিয়ে ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠানে সংশয় প্রকাশ করেন অনেকেই। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। সরকারের গত এক বছরের কর্মকাণ্ড আশাব্যঞ্জক নয়। রাজনৈতিক দলগুলো সংস্কার বিষয়ে একমত হলেও নির্বাচন পদ্ধতি নিয়ে রয়েছে ভিন্ন মত। রাজনীতিতে এই অনৈক্য সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা বলে মত বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দল ও বিশিষ্টজনদের। রাজধানীতে সংস্কার ও নির্বাচন প্রেক্ষিতে জাতীয় ঐক্য শীর্ষক সেমিনারে উঠে আসে এসব কথা। পিআর দাবির আন্দোলন ১/১১ মতো পরিস্থিতি সৃষ্টি করতে পারে এমন শঙ্কা আলোচকদের। যে আলোচনা চলমান অবস্থায় মাঠ পর্যায়ে আন্দোলনটা কেন, এটার উদ্দেশ্যটা কি? সরকারের উপরে চাপ সৃষ্টি করা। এখন যারা এই আন্দোলনটা করছে, আপনারা খেয়াল করে থাকবেন যে তারা কিন্তু শুরুতে সরকারকে ব্যাপকভাবে সমর্থন দিয়েছে। আমাদের ইকোনমিক ক্রাইসিস যায়নি, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন ঠিক হয়নি, পুলিশ তো কথাই শোনে না, যা শোনে না তা একটু খসরুয়ের কথা শোনে, আমার কথা শোনে না, এইভাবেই চলছে। এইটা দিয়ে ভোট হবে, কতদিন ভোট হবে, ভালো ভোট কতখানি হবে, এইসব প্রশ্ন সবার মধ্যে। ভোটের কতদিন আছে, যেভাবে বলা হয়েছে তাতে 4.5 মাস। এখনো মানুষ আমাকে প্রশ্ন করে, আমি মনে করি খসরু ভাইকেও করে, সাকিকেও করে, আপনাদেরকেও করে, প্রশ্ন করে, ভাই ভোট হবে তো? অভ্যুত্থান পরবর্তী দেশে পিআরের অভিজ্ঞতা সুখকর নয় মন্তব্য করে বিশিষ্টজনরা বলেন, আসন্ন নির্বাচনে তা বাস্তবায়নও সম্ভব নয়।
সরকারের নির্বাচন নিয়ে এক ধরনের দোদুল্যমানতা, এক ধরনের কি বলে সিদ্ধান্তহীনতা কাজ করছে। রাজনৈতিক নেতৃবৃন্দ সরকারের কাছ থেকে তার একটি এখনো আনতে পারেননি। আমি মনে করি এটি রাজনৈতিক নেতৃবৃন্দের ব্যর্থতা। জুলাই বিপ্লবের 14 মাস পরেও দেশে নির্বাচিত সরকার না থাকাকে দুঃখজনক বলছেন বিএনপির নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। ঐক্যমত কমিশন হোক আর না হোক, সংস্কারে ঐক্যমত হোক আর না হোক, বিএনপির পক্ষ থেকে আমরা 9 বছর আগে ভিশন 2030 মাধ্যমে আমাদের কি কি সংস্কার হবে আমরা জাতির সামনে তুলে ধরেছি। যেই সমস্ত দেশ এই অভ্যুত্থান পরবর্তী সময়ে এই প্রক্রিয়াতে ঢুকছে, এই চক্রের মধ্যে যারা পড়েছে, সেই সমস্ত দেশ আজকে অত্যন্ত খারাপ অবস্থায় আছে। তবে এ সেমিনারে জামায়াত ও এনসিপিকে আমন্ত্রণ জানায়নি ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশ। উবাইদুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। রাত পেরোলেই শুরু হবে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা, তাই শেষ মুহূর্তে দম ফেলার ফুরসত নেই সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের। শনিবারও দিনভর মণ্ডপে মণ্ডপে দেবী দুর্গার প্রতিমাকে সাজিয়ে তুলতে ব্যস্ততা দেখা গেছে কারিগরদের। মন্দির ও মণ্ডপগুলোতে চলে শেষ মুহূর্তের ধোয়া মোছা ও সাজসজ্জার কাজ। ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্ট। শারদীয় দুর্গাপূজা ঘিরে মন্দিরে মন্দিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মন্দির ও মণ্ডপে চলছে ধোয়া মোছা আর সৌন্দর্যবর্ধনে আলোকসজ্জার কাজ। এবছর বগুড়ায় 681টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। প্রতিমাকে রং তুলির আঁচড়ে সাজাতে দম ফেলার সময় পাচ্ছেন না কারিগররা। দুর্গাপূজা ঘিরে জয়পুরহাটের মন্দির ও পূজা মণ্ডপগুলো সরব হয়ে উঠেছে, তাই শেষ মুহূর্তে প্রতিমার গায়ে রং তুলির শেষ আঁচড় দিতে ব্যস্ত কারিগরেরা। জেলায় উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গা উৎসব উদযাপন করতে সব ধরনের প্রস্তুতি শেষ করা হয়েছে বলছে আয়োজকরা। প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন। আমরা প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী এবং সকলের সহযোগিতায় আমরা শান্তিপূর্ণভাবে পূজা প্রতিপালন করতে পারবো বলে আশাবাদী। জেলার 5টি উপজেলায় 291টি মন্দির ও পূজা মণ্ডপে 5 দিনব্যাপী শারদীয় দুর্গা উৎসব ঘিরে জেলা জুড়ে জোরদার করা হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। আমাদের প্রত্যেকটা মন্দিরে 500 মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে এবং চালও বিতরণ শুরু হয়েছে। পাশাপাশি আইন শৃঙ্খলা, রাজনৈতিক নেতৃবৃন্দ আমাদের পূজা মণ্ডপকে নিরাপত্তার জন্য যথেষ্ট সহযোগিতা চেষ্টা করতেছে। আমরা আশা করি বিগত বছরের তুলনায় বছর আরও সুন্দর উৎসবমুখর পরিবেশে শারদীয় উৎসব পালন করা যাবে। রোববার মহাষষ্ঠীর মধ্য দিয়ে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। প্রবাসের খবর। সৌদি আরবের রিয়াদে প্রবাস বাংলা প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে কুমিল্লা স্টার্সকে হারিয়ে জয়ী হয় চাঁদপুর সুলতানস ক্রিকেট টিম। এনটিভি সৌদি আরব প্রতিনিধি জানান, কুমিল্লা স্টার্স দর্শকদের মাতিয়ে 225 রান করতে সক্ষম হয়। জবাবে ব্যাট করতে নেমে টার্গেট পূরণ করে জয়ী হয় চাঁদপুর। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয় চাঁদপুর সুলতানসের ক্রিকেটার তৈমুর মির্জা। খেলা শেষে সবাইকে অভিনন্দন জানান চাঁদপুর সুলতানস ক্রিকেট টিমের সভাপতি শরীফ হোসেন খান, সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, উপদেষ্টা তাজুল ইসলাম গাজী। চাঁদপুর সুলতানস ক্রিকেট টিমের মিডিয়া উপদেষ্টা ফারুক আহমেদ চান, চিফ অফ মিডিয়ার দায়িত্ব পালন করছেন রোটারিয়ান মোহাম্মদ জাহাঙ্গীর আলম হৃদয়। চাঁদপুর প্রবাসী সহ বিভিন্ন জেলার খেলা দেখতে মাঠে হাজির হয় অসংখ্য প্রবাসী। কাতার প্রবাসীদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবার আয়োজন করে লক্ষ্মীপুর জেলা সমিতি। এনটিভির কাতার প্রতিনিধি জানান, নাসিম হেলথ কেয়ার সেন্টার ডি রিং রোড শাখা ব্যবস্থায় স্বাস্থ্যসেবার আয়োজন করে সমিতি। স্বাস্থ্যসেবায় অংশ নেন 557 কাতার প্রবাসী। সমিতির সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন আকাশ মিডিয়া ভুবনের পরিচালক EM আকাশ। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব রাজনৈতিক আবদুল্লাহ আল রাজি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কালচারাল একাডেমির সভাপতি প্রকৌশলী আক্তার জামান মামুন, ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির আহ্বায়ক AKM আমিনুল হক, হারিস চৌধুরী ফাউন্ডেশনের সভাপতি হাসান আহমদ। প্রবাস বাংলা প্রিমিয়ার লিগের উত্তেজনাপূর্ণ ম্যাচে নারায়ণগঞ্জ লায়নকে হারিয়ে রেকর্ড জয় অর্জন করেন বরিশাল বাদশা। এনটিভি সৌদি আরব প্রতিনিধি জানান, বরিশাল বাদশা টুর্নামেন্টে সর্বোচ্চ 304 রান সংগ্রহ করে ক্রিকেট প্রেমীদের মুগ্ধ করে। লক্ষ্য তাড়া করতে নেমে লায়ন 131 রানেই থেমে যায়। ফলে বরিশাল বাদশা বিশাল ব্যবধানে জয়ী হয়। মাঠে উপস্থিত ছিলেন বরিশাল বাদশা টিমের কর্ণধার বাকের হোসেন, প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি ফারুক আহমেদ চান, চাঁদপুর সুলতানসের উপদেষ্টা তাজুল ইসলাম গাজী, ক্লাব সিনিয়র সহ সভাপতি মাসুদ হোসেন। জয়ী খেলোয়াড়দের অভিনন্দন এবং পরাজিত নারায়ণগঞ্জ লায়নকে উৎসাহ দেওয়া হয়।
এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।